আসসালামু আলাইকুম। আমি এমডি সাদমান সাকিব। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আইইউটির কিছু কোশ্চেন আলোচনা করব। মূলত এটি 24-25 সেশনের কোশ্চেন ফিজিক্সের। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে এই কোশ্চেনটাতে কি বলছে দেখি। এ মোটরসাইকেল স্টান্টম্যান মাস্ট জাম্প এ 20 meter long canyon to safely land to the other and using a 15 degree ramp. How fast should he travel to safely cross that canyon? এখানে কি বললো, প্রথমে আমরা প্রশ্নটা বুঝি। অনেকে আইটির কোশ্চেনটা বুঝে না ইংলিশে থাকার কারণে। তো আমরা কোশ্চেনটা যদি বুঝতে পারি তাহলে এটা ইজি কোশ্চেন একদম। আচ্ছা, এই মোটরসাইকেল স্টান্টম্যান মাস্ট জাম্প কত 20 মিটার লং, তাকে 20 মিটার লং ক্যানিয়ন। ক্যানিয়ন মানে হচ্ছে গিরি খাদ, যেগুলো খাদ থাকে না ওই রকম, এই যেটাই বলতে পারবো, এটা পুরোটাই খাদ একটা। সেফলি ল্যান্ড, তাকে সেফলি ল্যান্ড করা লাগবে টু দ্য আদার ইন্ড, এই যে অন্য প্রান্তে, এই প্রান্তে তাকে ইন্ড করা লাগবে। ইউজিং 50 ডিগ্রি র্যাম্প মানে সে 15 ডিগ্রি কোণ, 15 ডিগ্রি সে কোণ নিয়ে যেতে পারবে। হাউ ফাস্ট শুড হি ট্রাভেল টু সেফলি ক্রস দ্য ক্যানিয়ন। হাউ ফাস্ট এখানে মূলত নির্ণয় করতে বলছে ভেলোসিটি, অর্থাৎ বেগ। কত বেগে সে রান করলে বা মোটরসাইকেলটি চালালে ওই প্রান্তে সেফলি পৌঁছাতে পারবে। তো এখানে 20 মিটার খাদ আছে, তার মানে কি এটা নয় যে তাকে 20 মিটার পাল্লা অনুযায়ী 20 মিটার পাল্লা ধরে তাকে জাম্প করা লাগবে, তাহলে সে অপর প্রান্তে সেফলি পৌঁছাতে পারবে। তাহলে আমরা 20 মিটার যদি পাল্লা হয় তাহলে 20 মিটার ইকুয়াল টু আর আমরা পেয়ে গেলাম। আর এখানে তো কোণ দেয়াই আছে থিটা। তাহলে এখন যদি আমরা নরমালি সূত্র ফেলি তাহলে কেমন হয়, চল। এই যে আর ইউ স্কোয়ার, এটা আমরা পাল্লার সূত্র জানি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই যে সব মানগুলো বসিয়ে দিলাম, 20 মিটার 2 গুণিত 15 ডিগ্রি কোণ 9.8। এবার সিম্পলি ইউ নির্ণয় করতে পারলাম, ইউ ইকুয়াল টু 19.9 মিটার পার সেকেন্ড। পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলছে, কোয়েশ্চেন 2, persons A and B are moving at constant speeds of 5 meter per second and 4 meter per second। অর্থাৎ এখানে বলছে পারসন এ, এই যে এখানে একটা পারসন আছে এ, আবার এখানে একটা পারসন আছে বি, তারা কনস্ট্যান্ট স্পিড মানে কি ধ্রুব বেগে যাচ্ছে। এ যে আছে সে 5 মিটার পার সেকেন্ড বেগে, বি যে আছে সে 4 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। কিন্তু কিভাবে সামনের দিকে আগাচ্ছে, রেসপেক্টিভলি অ্যাজ শোন ইন দ্য ফিগার, অর্থাৎ চিত্রে যেভাবে দেখানো হয়েছে। এই যে এ সে এভাবে যাচ্ছে এইদিকে, আর বি যাচ্ছে এইদিকে। অনেকটা বলতে পারো যে মানে 90 ডিগ্রির মতো। ফাইন্ড আউট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বি, মানে বি এর আপেক্ষিক বেগ বের করতে বলছে উইথ রিসপেক্ট টু এ, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এখানে আমি দেখো একটা চিত্র আঁকিয়ে রেখেছি ম্যাথটা সলভ করার জন্য। এখানে যে এ আছে, এ ব্যক্তিটা, এই যে এ ব্যক্তিটা যাচ্ছে সামনে আগাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাই এদিকে এ দিলাম। আর বিটা আগাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ তারা চিত্রে ওভাবেই আগাচ্ছে। এখন আমাদের কি লাগবে, বি এর লাগবে রিলেটিভ ভেলোসিটি। তো যার সাপেক্ষে আমরা বের করতে চাই, কার সাপেক্ষে বের করব, এর সাপেক্ষে। তাহলে এর বেগটাকে আমরা উল্টে দেব, যেহেতু রিলেটিভ ভেলোসিটি নির্ণয়ের যদি আমরা টেকনিক বলি তাহলে যার সাপেক্ষে আমরা নির্ণয় করি সেই বেগটাকে সাধারণত উল্টে দিই। এই কারণে আমরা এর বেগটাকে উল্টে দেব। এই যে এদিকে আমরা এর বেগটাকে উল্টে দিলাম। এরপর আমরা যেটা এখানে যে লব্ধিটা পেলাম, এই যে ভি এ বি, এটাই হবে মূলত এর সাপেক্ষে বি এর রিলেটিভ ভেলোসিটি। দেখি এবার সলভ। এই যে ভি এ বি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি এই কারণে আমরা নর্মালি একদম সুন্দর সূত্র লব্ধির, তারপর 5 স্কোয়ার 4 স্কোয়ার 6.4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল। পরবর্তী ম্যাথে যাই, চলো। 1 kg block of ice at 0 degree Celsius is thrown into a whose temperature is 10 degree Celsius। অর্থাৎ এখানে কি বললো, এখানে বলছে একটা 1 কেজির ব্লক অফ আইস, মানে 1 কেজির বরফের টুকরা আছে, যেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হলো। এখানে বলছে ক্যালকুলেট দ্য চেঞ্জ
ইন এন্ট্রপি ইন দিস কেস, এন্ট্রপি নির্ণয় করতে বলেছে। এন্ট্রপি কি পরিবর্তন হচ্ছে সেটা নির্ণয় করার কথা বলছে এখানে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রথমে ছিল 0°C এর বরফ, অর্থাৎ ফার্স্ট স্টেপে কি ছিল যদি আমরা বলি, তাহলে ফার্স্ট স্টেপে আমাদের ছিল 0°C এর আইস, 0°C এর আইস, সেটা থেকে হয়েছে কি 0°C এর পানি, 0°C এর পানি, ওয়াটার, এটা ওয়াটার। তারপর 2 নম্বর স্টেপে কি হয়েছে আমাদের, 2 নম্বর স্টেপে হয়েছে 0°C ওয়াটার থেকে আমাদের হয়েছে 10°C ওয়াটার। অর্থাৎ এখানে যে দুটা কাহিনী ঘটেছে, প্রথমটাতে ঘটেছে আমাদের অবস্থার পরিবর্তন, প্রথমটাতে আমাদের হয়েছে অবস্থার পরিবর্তন, আর দ্বিতীয়টাতে আমাদের কি ঘটেছে, দ্বিতীয়টাতে ঘটেছে আমাদের তাপমাত্রার পরিবর্তন, টেম্পারেচার। তার মানে এই দুই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা লাগবে। তো চলো আমরা নির্ণয় করি। প্রথমে যে সলভ, এই যে বললাম দুই ক্ষেত্রে আমাদের এন্ট্রপি নির্ণয় করতে হবে। প্রথম যেটা এটা অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে, দ্বিতীয়টা যেটা সেটা টেম্পারেচারের পরিবর্তনের ক্ষেত্রে। তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, mLF/T1, অর্থাৎ মূল এন্ট্রপি যেটা সূত্র ছিল S = Q/T, অর্থাৎ তাপ বাই নিচে তাপমাত্রা, এটা মূল সূত্র। এই জায়গা থেকে এখানে Q এর মান mLF, Q এর মান আমরা পেয়েছি mLF। এখানে যদি আমাদের বাষ্পে পরিণত করার কথা বলতো, অর্থাৎ 100°C এর বাষ্প, তাহলে আমরা এখানে mLV ইউজ করতাম। বাট এখানে আমাদের mLF ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, যেটা আমাদের দেয়া আছে, এই যে লেটেন্ট হিট অফ আইস, বরফ গলনের সুপ্ত তাপ। আর নিচে তাপমাত্রা T1 স্বাভাবিকভাবে। এরপর S2 হচ্ছে তাপমাত্রা পরিবর্তনে এন্ট্রপির যে পরিবর্তনটা হয়। এখানে তাপমাত্রার পরিবর্তনের জন্য যে সূত্র সেটা এখানে ইউজ করা হয়েছে। T2টা হচ্ছে কি কোন তাপমাত্রায় পৌঁছালো, আর T1 হচ্ছে কোন তাপমাত্রায় পূর্বে ছিল। বুঝছেন? এভাবে আমাদের অ্যান্সার গুলো বসাতে পারে। এখানে S যেটা সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, এই যে স্পেসিফিক হিট অফ ওয়াটার, পানির আপেক্ষিক তাপ। তো পরবর্তীতে যাই, চলো এই যে সুন্দরভাবে মান বসালাম, m 1 কেজি, LF এটা দেয়া আছে আমাদের এখানে, আর T1 তো 273, কারণ 0°C তাপমাত্রা। তারপরে m 1 কেজি, S 4200, আর T2 যে 283, 10°C পৌঁছালো তাই 283, আর পূর্বে ছিল 273। এবার অ্যান্সার সুন্দরভাবে আমরা করে নিলাম, জুল পার কেজি এটা অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথে যাই। কি বলছে, এ কার্নোট ইঞ্জিন টেক্স 1000 কিলোক্যালোরিজ অফ হিট ফ্রম এ রিসিভার at 627°C and exhausts it to sink at 27°C. How much work does it perform? রিসিভার, অর্থাৎ এখানে উৎসের তাপমাত্রা দেওয়া আছে একটা কার্নো ইঞ্জিন 627°C তাপমাত্রা, এবং বর্জন যখন করলো অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 27°C তাপমাত্রায়। সিঙ্ক দ্বারা গ্রাহককে সাধারণত বোঝানো হচ্ছে। তো আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, Q2/Q1, অর্থাৎ বর্জিত তাপ বাই গৃহীত তাপ ইকুয়াল টু T2/T1, গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা। এটা সকল কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সত্য, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন চলো মানগুলো বসাই। Q2 ইকুয়াল টু যে T2 এর মান 300, T1 এর মান 900, আর ইনটু Q1 এদিকে চলে আসলো। পরে আমরা Q2 ইকুয়াল টু Q1/Q3 এরকম একটা ফরম্যাট পেলাম। এবার এই ফরম্যাটটা পরবর্তীতে আমরা ইউজ করব। কাজ ইকুয়াল টু আমরা কি জানি, কাজ ইকুয়াল টু আমরা জানি গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। এখানে যেটা Q1 আছে এটা কিন্তু গৃহীত তাপ, আর Q2 যেটা আছে এটা হচ্ছে বর্জিত তাপ। এটা কাজেরই নরমাল সূত্র আমাদের, বর্জিত তাপ। এখন আমরা Q2 এর মানটা কিন্তু পেয়েছি, তাহলে ওটা আমরা বসাই। এই যে ওটা বসিয়ে 2/3 ইন্টু Q1। এরপর পরবর্তী আমরা সুন্দরভাবে Q1 আমাদের দেয়া আছে, কারণ এই যে দেখো এই কার্নো ইঞ্জিন টেক্স 1000 কিলো ক্যালোরিজ অফ হিট, এখানে দেয়াই আছে আমাদের তাপটা, তাই 1000 10⁻3, তাহলে কিলো ক্যালোরি থেকে ক্যালোরি হলো। আর আমরা জানি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, এই কারণে 4.2 দিয়ে দিলাম, যেহেতু আমরা জুলে কনভার্ট করতে চাই। এই যে দেখো 2.8, এটা মেগা জুলে কনভার্ট করা হয়েছে, তোমরা জুল রাখলেও কোনো প্রবলেম নাই, এটাই অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথে যাই। এই যে এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেকেই ভুল করে, তো চলো আমরা বুঝি।
কি বলছে কোশ্চেন আছে, চার্জেস ফর 2 মাইক্রোকুলম, 3 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলম এন্ড 5 মাইক্রোকুলম আর প্লেসড এট 4 কর্নার্স, চারটা কর্নারে আছে অফ এ স্কোয়ার এ বি সি ডি, মানে একটা বর্গের চারটা কর্নারে এই ভ্যালুতে চার্জ রাখা আছে, রেসপেক্টিভলি হ্যাভিং ইচ সাইড √4.5 মিটার, অর্থাৎ বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য √4.5 মিটার। ফাইন্ড দ্য নেট ফোর্স, আমাদের নির্ণয় করতে বলছে নেট ফোর্স এট দ্য সেন্টার, সেন্টারে আমাদের নেট ফোর্সটা নির্ণয় করতে বলছে অফ দ্য স্কোয়ার হোয়ার এ 1 মাইক্রোকুলম ইজ প্লেসড, অর্থাৎ সেন্টারে কিন্তু আমাদের 1 মাইক্রোকুলম আছে, যেখানে আমাদের নির্ণয় করতে বলছে নেট ফোর্সটা। তো এখানে দেখো আমরা কিভাবে এটা সলভ করব। প্রথমে আমরা কাজ করব কোনটা নিয়ে জানো, এই যে এ থেকে সি, এখানে এক লাইনে কয়টা চার্জ আছে, এ তে আছে 2 মাইক্রোকুলম, সেন্টারে আছে 1 মাইক্রোকুলম এবং সি তে আছে 4 মাইক্রোকুলম। আমরা এটুকু আগে সিম্পলিফাই করব ভালোভাবে। এখন এটুকুকে সিম্পলিফাই করার জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, অর্থাৎ প্রথমে এর 2 মাইক্রোকুলম এবং 1 মাইক্রোকুলম এই দুইটা চার্জ যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করছে আগে সেটা নির্ণয় করব, অর্থাৎ প্রথমে 2 মাইক্রোকুলম আর 1 মাইক্রোকুলম। তো আমরা চার্জের যে নরমাল সূত্রটা আছে সেটা জানি, এটা হচ্ছে এই যে F equal to 1/4 pi epsilon naught into Q1 Q2 divided by R square। তো চলো এবার আমরা 2 মাইক্রোকুলম এবং 1 মাইক্রোকুলম এর মধ্যবর্তী যে চার্জ সেটা না, যে বল সেটা নির্ণয় করি। এটা হচ্ছে F1 1/4 pi epsilon naught 2 cross 10 to the power -6 1 into 10 to the power -6, এবং এখানে দেখো R এর মানটা আমরা কি বসাম, এখানে তোমরা যে R টা দেখতে চাও, R টা হচ্ছে কি, এই যে এটা R, এটা কি, এটা হচ্ছে কর্ণের অর্ধেক। তো আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেখো দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য থেকে আমরা যদি কর্ণ নির্ণয় করতে চাই, করে দেখো বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমরা কর্ণ নির্ণয় করতে চাই তাহলে কি হয়, √2a, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ পেয়ে গেলাম। আর এখানে চাইছে আমাদের কর্ণের অর্ধেক, তার মানে আমাদের কি এটা দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। সেই ক্যালকুলেশনটা আমরা করেছি, দিয়ে এখানে 1.5 নিয়ে এসেছি, তারপর স্কয়ার দিয়ে দিয়েছি যেহেতু R স্কয়ার F1। এবার কি आंसर 0.008 নিউটন। F1 টা কোন দিকে কাজ করছে, 2 মাইক্রোকুলম আর 1 মাইক্রোকুলমের ক্ষেত্রে F1 টা কাজ করছে আমাদের এই দিকে, আমাদের F1 কাজ করছে। এবার আমাদের 4 মাইক্রোকুলম এবং 1 মাইক্রোকুলম এর মধ্যবর্তী বলটা নির্ণয় করতে হবে ওই একই ভাবে। তো নির্ণয় করি চলো, এই যে 1/4 pi epsilon naught F2 4 into 1 10 to the power -6, আর এখানে R এর মান 1.5, তারপরে 0.016 নিউটন। F2 কোন বরাবর কাজ করছে, F2 কাজ করছে এই বরাবর, দেখো এই বরাবর কাজ করছে আমাদের F2। এবার এদের মধ্যবর্তী ডিগ্রি কিন্তু 180 ডিগ্রি, F1 এবং আর F2, তাই এদের মধ্যে যদি আমরা নেট ফোর্স নির্ণয় করতে চাই F1 আর F2 এর মধ্যে, তাহলে আমাদের কি করা লাগবে, তাহলে আমাদের সিম্পলি যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব, এই যে দেখো F3 F1 - F2 0.008 নিউটন। তার মানে পুরোপুরি আমাদের এতটুক, এই যে এই জায়গা থেকে এতটুক থেকে পুরো বলটাকে, পুরো চার্জটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এবার আমরা একইভাবে ডি থেকে বি এর মাঝে যতগুলো চার্জ আছে তাদের মাঝে যে নেট ফোর্স সেটা আমরা নির্ণয় করব। চলো আমরা সেটা নির্ণয় করি। F4 এটা আমরা কি নির্ণয় করলাম, এই যে 3 মাইক্রোকুলম আর 1 মাইক্রোকুলমের মধ্যবর্তী বল ওই একইভাবে নির্ণয় করলাম, সব সেম থাকবে 0.012 নিউটন। এবার আমরা নির্ণয় করব 5 মাইক্রোকুলম আর 1 মাইক্রোকুলমের মধ্যবর্তী বল, এটা কত নির্ণয় করলাম আমরা, F5। তাহলে প্রথমত F4 কাজ করছিল আমাদের এই বরাবর, F5 কাজ করছিল আমাদের এই বরাবর, তাহলে আমাদের F4 আর F5 এর মাঝে নেট ফোর্সটা কত পাবো, সিম্পলি মাইনাস করে নিব এবার, তাহলে আমরা 0.08 নিউটন পেয়ে গেলাম। এবার এর পরবর্তী আমাদের কাজ কি, আমরা সবগুলোকে মিশিয়ে দিই, ইরেজ করে দিলাম সবগুলোকে। এবার আমাদের কাজ সব শেষে আমাদের বাকি আছে দুইটা ফোর্স, একটা F3 আর F6। এখন F3 আর F6 কোন বরাবর কাজ করছিল, আমরা সিম্পলিফাই করে দেখেছিলাম এই লাইন বরাবর একটাই বল আছে এ আর সি তে, সেটা হচ্ছে F3। ঠিক একইভাবে বি আর ডি বরাবরও একটাই বল আছে, সেটা হলো বি আর ডি বরাবর একটাই বল আছে, সেটা F6। সব সিম্পলিফাই করে আমরা এটা পেয়েছি। এই দুটাকে আমি সিম্পলিফাই করলে এই যে এটার মাঝে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি।
এখানে তো 90 ডিগ্রি হয় যেহেতু এটা স্কোয়ার একটা। তাহলে এই দুটা তো সিম্পলি আমরা যদি f3 আর f6 এর লব্ধির সূত্র দিয়ে দিই তাহলে তো ইজিলি সিম্পলিফাই হয়ে যায়। এই দেখো f net √f3 স্কোয়ার প্লাস f6 স্কোয়ার দিয়ে আমরা পেলাম 0.0113 নিউটন, এটাই অ্যান্সার। পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলছে, ফাইন্ড দ্য চার্জ স্টোর ইন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দি ফলোইং সার্কিট। মানে এখানে জাস্ট নর্মালি তোমাকে যে ক্যাপাসিটার গুলো দেওয়া আছে তাদেরকে সিম্পলিফাই করা লাগবে প্রত্যেকটাকে। তো সিম্পলিফাই করার ক্ষেত্রে এখানে যদি একটু ভালোভাবে তুমি লক্ষ্য করো চিত্রটাতে, তো আমরা এক এক করে আগাতে পারি। যেমন প্রথমে আমাদের এই জায়গার টুককে সিম্পলিফাই আমরা করতে পারি। এটুকে সিম্পলিফাই করলে কি হয়, এখানে 4 আর 4 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে এই দুইটা ক্যাপাসিটর আছে শ্রেণীতে সিরিজে। তার মানে এই দুটা থেকে এই দুটাকে যদি আমরা সিম্পলিফাই করি, যেহেতু এরা সিরিজে আছে, তাহলে সিম্পলিফাই করলে আমরা পাবো কত, 2 মাইক্রোফ্যারাডে। 2 মাইক্রোফ্যারাডে। এবার 2 হয়ে গেল। এবার 2 এই 2 আর এই 2 এরা দেখো সমান্তরালে আছে। তাহলে এই দুটা থেকে আমরা কি বের করতে পারবো, এই দুটা থেকে আমরা পাবো, যদি সমান্তরালে থাকে তাহলে পাবো 4 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে আমরা ফুল লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর এর মান। এটাকে আমি যদি সিম্পলিফাই করে একটা চিত্র আঁকাই তাহলে কেমন হয় অনেকটা, এই যে চিত্রটা এমন, এই যে দেখো এই 4 ফ্যারাডে যেটা, এখানে আমরা ওই 4 ফ্যারাডেটাই বসিয়েছি। এবার দেখো কত ইজি হয়ে গেছে প্রত্যেকটা ম্যাথ, সুন্দরভাবে আমরা করতে পারবো। এই যে এখন আমরা করে দিলাম c = 1/2 + 4, 1/2 + 4, অর্থাৎ এখানে 2 আর 4 যেটা আছে এই দুটা আছে শ্রেণীতে, আবার 3 আর 3 আছে এই দুটা শ্রেণীতে আছে। তো এখানে 2 আর 4 যদি শ্রেণীতে থাকে, না সরি 2 আর 4 আছে সমান্তরালে, তাই 2 আর 4 যদি সমান্তরালে থাকে তাহলে এখান থেকে তোমরা পাবা 6। 3 আর 3 যদি সমান্তরালে থাকে এখান থেকে তোমরা পাবা কত, 6। ওটা আমরা করেছি, এই যে দেখো যোগ করেছি, এখানেও যোগ আছে এখানেও যোগ আছে, যোগ করেছি। এরপর কি, এই দুইটা 6, এই 6 আর এই 6 এই দুটা কিন্তু চলে এসছে সিরিজে, এই দুটা চলে এসছে কিন্তু সিরিজে। তাহলে সেটাকে আমরা এই যে ইনভার্স করে দিলাম পরবর্তীতে, দিয়ে আমরা পেলাম 3 মাইক্রোফ্যারাডে। এখন আমাদের চেয়েছে কি ক্যাপাসিটেন্স, তো আমরা নরমাল সূত্র Q = CV = 60 মাইক্রোফ্যারাডে পেয়ে গেলাম। এবার পরবর্তীতে এখানে একটা কথা বলছে, দেখো এ গ্যালভানোমিটার অফ 15 ওহম রেজিস্ট্যান্স as shown in the figure is connected across BD. Calculate the current through the galvanometer when a potential difference of 10 volt is maintained across AC. এখানে তোমাদের কারেন্ট, কতটুকু কারেন্ট ফ্লো করছে সেটা নির্ণয় করার কথা বলেছে যখন 10 ভোল্টের একটা ব্যাটারি চলে রোজ এসি তে। বুঝলা? তো চলো এই ম্যাথগুলো করার জন্য আমাদের কি করা লাগবে, লুপ ঘোরানো লাগবে। তো আমরা এখানে 3টা লুপ ঘোরাবো। এই যে একটা লুপ ঘোরাবো আমরা এই বরাবর, 1 নাম্বার লুপ, আরেকটা লুপ ঘোরাবো আমরা এই বরাবর, এবং আরেকটা লুপ ঘোরাবো আমরা এই যে এই বরাবর, 3টা লুপ। এখন আমরা 3টা কেন লুপ ঘোরাচ্ছি, 2টা কেন ঘোরালাম না, বা একটা কেন ঘোরালাম না, এটা সামনে ম্যাথ আগাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি এগুলোকে একটু মিশিয়ে দিই, ইরেজ করে দিই, ইরেজ। এবার আসো প্রথমে ক্ষেত্রে কি হয়, দেখো 10 ভোল্টের একটা 10 ভোল্টের ব্যাটারি থেকে আই কারেন্ট ফ্লো করা শুরু করলো এখান থেকে। এবার সেই আই কারেন্টটা দুটা ভাগে ভাগ হবে, এ প্রান্তে এসে একটা I1 ওদিকে চলে গেল, আর এদিকে আর একটা কারেন্ট আসবে, সেটা হচ্ছে কি, সেটা হলো I-I1, মানে মোট ছিল আই থেকে I1 টাকে মাইনাস করলাম। এবারে I1 টা গিয়ে এখন ভাগ হবে বি তে, ভাগ হয়ে কি হলো, এইদিকে আসলো IG পরিমাণ, তাহলে এদিক থেকে কি যাবে, এদিকে I1 - IG, I1 - IG। এবার এখানে IG আছে আর এখানে আছে কত, I - I1, তার মানে এই দুটা এখানে এসে মিলিত হবে। এই যে মিলিত হয়ে এখানে ফ্লো করলো I - I1 প্লাস IG, সুন্দরভাবে মিলিত হয়ে তারা এখানে ফ্লো করলো কারেন্ট। এবার আসো পুরো কারেন্ট আমরা নিয়ে নিয়েছি, সব জায়গাতে কোন জায়গাতে কি কারেন্ট ফ্লো করে নিয়ে গেছি, এবার আমরা লুপ নিতে পারবো। এবার এখন আমি তোমাকে বলে দিই কেন আমরা 3টা লুপ নিলাম, এখানে কেন একটা, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, কেন 3টা লুপ, কারণ এখানে দেখো আমাদের
ভ্যারিয়েবল কয়টা আছে, একটা আছে আই, একটা আছে i1, একটা আছে ig, তিনটা ভ্যারিয়েবল আছে। তার মানে আমাদের তিনটা সমীকরণ নিয়ে আসা লাগবে এখানে, তাহলে আমরা অ্যান্সার গুলো করতে পারবো, তাহলে আমরা পুরোপুরি ভাবে পারবো না। তো চলো, এই কারণে আমরা তিনটা লুপ নিয়েছি। প্রথম লুপ, লুপ 1, লুপ 1 কোনটা, এই জায়গাতে যেটা আছে এটা হচ্ছে প্রথম লুপ। তো আমরা যাই প্রথমে 100i1, এই যে এখানে আছে 100i1 প্লাস 15ig, এখানে ig আছে, আর এই যেখানে 15, তারপর মাইনাস 60, দেখো এই বরাবর যাচ্ছে কারেন্টটা, কিন্তু আমরা কারেন্ট লুপটা ঘুরিয়েছি এই বরাবর, এই কারণে সেটা উল্টে গেছে, তাই হয়ে গেছে -60i - i1 ইকুয়াল টু 0। তারপরে সিম্পলিফাই করে আমরা পেলাম -60। এবার লুপ 2, আচ্ছা লুপ 2 বোঝানোর জন্য আমি একটু আগে ইরেজ করে দিই, তাহলে ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, লুপ 2 হচ্ছে এটা, প্রথমত 10i1 - ig, যেটা এখান দিয়ে গেছে, যেটা 10i1 - ig প্রথমে, তারপর -5, এই দিক দিয়ে যাচ্ছিল এই লুপটা, এই কারেন্ট ফ্লোটা করছিল, এই যে এই তিনটার যোগফল দিয়ে আর কারেন্টটা ফ্লো করছিল এই বরাবর, তো সেটাকে উল্টে দেওয়ার কারণে -5i - i1 প্লাস ig, এবং আরেকটা সেটা যেটা থাকছে সেটা হচ্ছে 15 এই বরাবর ফ্লো করছিল, এবং সুন্দরভাবে ওটাও হয়ে গেল। এবার লুপ 3 আমরা আসি। লুপ 3 বোঝানোর জন্য আরেকবার ইরেজ করে দিই। লুপ 3 মানে হচ্ছে এই যে, এটা হচ্ছে লুপ 3 এর ক্ষেত্রে। তো প্রথমত সিম্পলিফাই করে নাও, 60i - i1, এই যেটা i - i1, 60i - i1 এই বরাবর যাচ্ছে, তারপর প্লাস এই 5 ওহম দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা প্লাস 5 ইনটু i - i1 প্লাস ig ইকুয়াল টু 10 ভোল্ট, ইকুয়াল টু 10 ভোল্ট, কারণ এর মাঝে কিন্তু ব্যাটারিটাও পড়ে যাচ্ছে 3 নাম্বার লুপের মাঝে। তাহলে এখন দেখো এখানে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি, লুপ 1 দিয়ে একটা, লুপ 2 দিয়ে একটা, লুপ 3 দিয়ে একটা। তার মানে আমরা তিনটারই মান নির্ণয় করতে পারবো, i, i1, ig। তাহলে সিম্পলিফাই যদি করো তাহলে আমরা পেয়ে গেলাম i, i1 এবং ig। তো বুঝলা, এখানে তুমি যখন কারেন্ট গুলো দিচ্ছ, মানে কোন পথ দিয়ে কোন কারেন্ট ফ্লো করছে, তখন যে কয়টা তুমি ভ্যারিয়েবল পাবা, ওই কয়টা ভ্যারিয়েবলের মান নির্ণয় করার জন্য তোমার ওই কয়টা সমীকরণ লাগবে। তার মানে এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমাকে লুপ নেওয়া লাগবে। আমি বুঝেছিলাম যে আমার এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, একটা i1 আর ig, তার মানে আমাকে তিনটা সমীকরণ যে করে হোক নিয়ে আসতে হবে, এর কারণে আমাকে তিনটা লুপ নিতে হয়েছে। আশা করি বোঝা গেল। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই যে অ্যান্সার দেখো, i1 ig তিনটা অ্যান্সার চলে আসবে। এটা একটা ইজি ম্যাথ, এটা এমনি দেওয়া বলতে পারো। ফাইন্ড দ্য আউটপুট বুলিয়ান এক্সপ্রেশন অফ দ্য ফলোইং সার্কিট। তো এখানে কি থাকবে, এ থেকে তুমি যদি যাও তাহলে এ থাকবে এখানে, তারপর বি থেকে তুমি যদি করো তাহলে থাকবে বি বার এখানে, সরি এটা হচ্ছে বি বার, কারণ এখানে নট গেট আছে। তারপর এই দুটাকে সিম্পলিফাই করো, এটা হচ্ছে এন্ড গুণ, তার মানে এ এন্ড যেহেতু আছে বি বার মানে ন্যান্ড গেট, তাই এটাকে পুরোপুরি ভাবে দিলাম, এই যেটা y ইকুয়াল টু এটাই পেয়ে যাবে তুমি সুন্দরভাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ সকলকে।